হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ধনঞ্জয় মালিক হিস্ট্রি। তো গত পরশু দিন যে ডব্লিউবি সেট ওয়েস্ট বেঙ্গল কলেজ সার্ভিস কমিশনের যে সেট পরীক্ষা হয়ে গেল, সেখানেতে যে সমস্ত প্রশ্নগুলো ছিল তার যে সিরিজ এক্স সিরিজের আমি প্রশ্নগুলো আজকে আমি আলোচনা করে দিচ্ছি। তো অতি অবশ্যই তোমরা তোমাদের যে কোশ্চেন পেপার তার সঙ্গে মিলিয়ে নাও। একটু দেরি করে ফেললাম কারণ সব কোশ্চেনগুলো আমি টুকে টুকে উত্তরগুলো করেছি, সেই জন্য একটু দেরি হয়ে গেল। তো অতি অবশ্যই তোমরা মিলিয়ে নাও, দেখো তোমাদের কতগুলো কি ঠিক হলো। আমি তোমাদের কাছে প্রশ্নগুলো সব অ্যানালাইসিস করে দিচ্ছি, কেমন? তো এক্স সিরিজের প্রথম প্রশ্ন ছিল কুমারজীব কে ছিলেন? উত্তর, যে সমন চীন দেশে গিয়েছিলেন। 2 নম্বর, আদি ঐতিহাসিক যুগে ভারতবর্ষের গুজরাট উপকূলে যে বন্দর ছিল খুবই বিখ্যাত, সেটি হলো বাড়িগাজা, কেমন? 3 নম্বর, তীর বা শোর মন্দির আমরা দেখতে পাই সেটা হচ্ছে মামাল্লাপুরম। 4, কনসেপ্ট অফ ভারতবর্ষ অ্যান্ড আদার এসেস এর লেখক হলেন বিডি চট্টোপাধ্যায়। 5, অর্ঘট্ট বলতে যা বোঝায় তা হলো একটি জলসেচের যন্ত্র। এটি আমি যখন রাজস্থানে গিয়েছিলাম তো সেখানেতে এই অর্ঘট্ট ঘটকা নামক জিনিসটাকে আমি চাক্ষুষ করে দেখে এসেছিলাম। তো সেই হিসেবেই এই উত্তরটা আমার জানা জিনিস। অর্ঘট্ট ঘট্টিকা বা অর্ঘট্ট বলতে একটি জলসেচের যন্ত্র, যেটি উট বা কোনো গবাদি পশুকে ঘুরিয়ে চাকার মধ্য দিয়ে জলসেচ করা হয়। কোন স্থানে অশোকের প্রতিকৃতি পাওয়া যায়? সেটা হচ্ছে কানগানাহাল্লিতে। আদি মধ্যযুগে দক্ষিণ ভারতে একটি প্রতাপশালী বণিক সংঘ বা গিল্ডকে বলা হতো আইয়াভোল বলা হতো। তারপরে 8, কোন ঋষির জন্ম কুম্ভ থেকে? অগস্ত্য মুনির। পরে থেরি গাথা নামক গ্রন্থটি যার সঙ্গে সম্পৃক্ত, সেটি হচ্ছে বৌদ্ধ। তারপর মণিমেগলা এর রচনা করেছিলেন তামিল শস্য ব্যবসায়ী সাত্তানার। বাংলায় যে রাজা কনৌজে চক্রায়ুধকে সিংহাসনে বসিয়েছিলেন তিনি হলেন ধর্মপাল। তারপরে পুরুষার্থর সাথে যে ধারণা সম্পৃক্ত নয় সেটি হচ্ছে দণ্ড। পুরুষার্থের সঙ্গে ধর্ম, অর্থ, কাম আর মোক্ষ এই 4টি জিনিস যুক্ত, যেহেতু দণ্ড সেই জন্য আলাদা। লক্ষ্মীদেবীর যে প্রচলিত কল্পচিত্র, তার দুই পাশে দুই হস্তি একটি কলস তার সুঁড় দিয়ে ধরে আছে, তাকে বলা হচ্ছে গজলক্ষ্মী। পরে অজন্তা গুহার ফ্রেস্কোগুলির কাজ যে সময়ে শেষ হয়েছিল? খ্রিস্টীয় 7ম শতকে। পরের 16 মহাজনপদের অন্তর্ভুক্ত ছিল না সেটি হচ্ছে চোল। কারণ ষোড়শ মহাজনপদ হলো কাশীকৌশল, অঙ্গমগধ, বিজিমল্ল, চেদিবৎস, কুরুপাঞ্চাল, মৎস্য, সুরসেন, অজমক, অবন্তী, গান্ধার, কম্বোজ। চোল কোনো মহাজনপদ ছিল না। উদয়গিরির 5 নম্বর গুহাতে যে দেবতার প্রতিকৃতি আছে সেটি হলো বিষ্ণুদেবের। অশোকের শিলালিপির পাঠোদ্ধার করেছিলেন জেমস প্রিন্সেপ, ইনি 1837 খ্রিস্টাব্দে করেছিলেন। গুপ্ত রাজাদের প্রবর্তিত স্বর্ণমুদ্রা হল দিনার। গুপ্ত রাজাদের কারসাপন হচ্ছে রৌপ্যমুদ্রা আর স্বর্ণমুদ্রা হচ্ছে দিনার ছিল। যেহেতু এটা দক্ষিণ ভারতেও, বিশেষ করে বাহমনি এবং বিজয়নগর রাজ্যতেও সেখানেতে দেখা গিয়েছিল, বিজয়নগর রাজ্যেও দিনার ব্যবহার করা হতো। গুপ্ত যুগে দিনার ছিল। কোন ঐতিহাসিক উড়িষ্যার লিটল কিংডমের কথা বলেছেন? হারমান কুলকে। তারপরে আমফোরা হলো কি? এটি একটি রোমান ব্যবহৃত এক ধরনের মৃৎপাত্র, যেটি ধাতব বস্তু হিসেবে তামা, ব্রোঞ্জের তৈরি হতো, যার মুখটি ছিল সরু এবং পেটের অংশটি ছিল বেশ মোটা। শোকিং জাহাজে জলযানের জল বহন, পানীয় জল ব্যবহার করার জন্য এটি বেশি রোমানরা ব্যবহার করত। চন্দ্রকেতুগড় নগরটি বিখ্যাত ছিল তার পোড়ামাটির ভাস্কর্য এবং ফলকের জন্য। 22, তুরস্ক দণ্ড শব্দটি জমিদানের পট্টে পাওয়া যায়, যেটি হচ্ছে গাহড়বালদের। লেখ পদ্ধতিতে যে অঞ্চলের নথিপত্রের সংগ্রহ, যেমন গুজরাটে দেখো অনেক লেখ আমরা দেখতে পাই, যেমন ভিতারি স্তম্ভ লেখ, তারপর গিরনর লেখ, এই সমস্ত। তাই লেখ পদ্ধতিগুলো আমরা বেশি দেখতে পেয়েছি গুজরাটে। যে প্রাচীন স্থলে নাগার্জুন কোন্ড অবস্থিত সেটি হচ্ছে পট্টডকল, কেমন? এই একটা দ্বীপ অঞ্চলের মধ্যে পড়ে নাগার্জুন কোন্ড। এরপরের 25, যে দার্শনিক মত বেদের আধিপত্যকে স্বীকৃতি দেয়, মানে বেদকে গুরুত্ব দিয়েছিল, সেটা হচ্ছে আস্তিক। কাদম্বরী গ্রন্থ রচনা করেছেন বাণভট্ট। জাতকে উল্লিখিত শ্রেণী বা গিল্ডগুলির সংখ্যা ছিল 18টি। মনু কতগুলি সংস্কারের নির্দেশ করেছেন?
18টি, অনেকে বলছেন যে 12টি, অ্যাকচুয়ালি 18টি হবে, কারণ মনু যে সংস্কারগুলির কথা বলেছেন টোটাল 18টি। আমি এই 18টি সংস্কারের কথা একটা ভিডিওতে পূর্বে দিয়ে রেখেছি, যদি পারো তো তোমরা দেখে নেবে সে 18টি সংস্কার কী কী। 29, কোন ঐতিহাসিক মনে করেন মেসোপটেমিয়ার সাথে বাণিজ্যের অবনতির কারণেই হরপ্পার পতন হয়েছিল? ঐতিহাসিক সিরিন রত্নাকর। জৈন ধর্মের প্রকৃত জ্ঞান বলতে আমরা বুঝি কৈবল্য লাভ, মানে জীবনে পরম প্রাপ্তি হচ্ছে কৈবল্য। প্রথম মুসলিম বাংলা বিজেতা ছিলেন ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, যিনি 1223 খ্রিস্টাব্দে সেন বংশের রাজা লক্ষণ সেনের রাজধানীতে এসেছিলেন এবং দখল করেছিলেন। ইবন বতুতা যখন বাংলায় এসেছিলেন সময়টা হচ্ছে 1346 মোহাম্মদ বিন তুগলকের সময়কালে। তারপরে কোন যুদ্ধে মুঘলরা চূড়ান্তভাবে বাংলা জয় করেছিলেন? রাজমহলের যুদ্ধ। এই রাজমহলের যুদ্ধের মধ্য দিয়ে মুঘলরা বাংলাতে প্রবেশ করেছিলেন। সুলেইমানের গ্রন্থ সিলসিলাত উত তোয়ারিখ যে সময়ে বর্ণনা করেছিল সেটি হচ্ছে খ্রিস্টীয় নবম শতাব্দীর বাংলায়। যে সুফি সাধক 1053 খ্রিস্টাব্দে বাংলায় এসেছিলেন তিনি হলেন শাহ সুলতান রুম্মি, বাংলাদেশে এসেছিলেন তিনি। তো মুঘলদের সাথে আহমদের সরাইঘাটে যুদ্ধ হয়েছিল 1671 খ্রিস্টাব্দে, কিন্তু এখানে যেহেতু 1661 দেখানো হয়েছে, তাই তোমরা 1661 করার চেষ্টা করো, এটা তোমাদের উত্তরটা 1671 হওয়া উচিত বলে আমি মনে করি। পরের প্রশ্ন, দিল্লির যে সুলতান নিজেকে খলিফা হিসেবে ঘোষণা করেন? মোহাম্মদ বিন তুগলক। আমার মত হচ্ছে মোহাম্মদ বিন তুগলক। তো কোনো ঐতিহাসিক বলেছেন আর কি যে এটা আলাউদ্দিন খলজিও হবে। তো দিল্লির যে সুলতান নিজেকে খলিফা ঘোষণা করেছিলেন সেটা হচ্ছে মোহাম্মদ বিন তুগলক, কিন্তু মতান্তরে আবার আলাউদ্দিন খলজি হচ্ছে। তো সুলেহিকুল শব্দের অর্থ কি? বিশ্বজনীন শান্তি। কত খ্রিস্টাব্দে ভাস্কর দা গামা কালিকট বন্দরে এসেছিলেন? 1498 খ্রিস্টাব্দে তিনি কালিকট বন্দরে এসেছিলেন এবং ভাস্কর দা গামার পথ ধরেই পরবর্তী যে ইংরেজ ফরাসিরা ডাচ ওলন্দাজ দিনেমারা ভারতে এসেছিলেন। মাজমা উল বাহারিন শব্দের অর্থ দুই সমুদ্রের মিলন। মুর্শিদাবাদের হাজারদুয়ারি প্যালেস প্রতিষ্ঠা করেছিলেন হুমায়ুন ঝা, যিনি ছিলেন একজন বাংলার নবাব পরবর্তী পর্যায়ে। হিমু কে ছিলেন? আদিল শাহের হিন্দু সেনাপতি, পরবর্তী পর্যায়ে প্রধানমন্ত্রী হয়েছিলেন, যিনি ওই পানিপথের দ্বিতীয় যুদ্ধেতে বৈরাম খাঁর সঙ্গে যুদ্ধ করেছিলেন। ভারতবর্ষে কে ইকতা প্রথার প্রচলন করেছিলেন? ভারতে ইলতুৎমিশ ইকতা প্রথার প্রবর্তক ছিলেন। যে ফসল দক্ষিণ আমেরিকা থেকে ভারতে এসেছিল সেটা হচ্ছে লঙ্কা। বুক্কা যে বছর চীনের সম্রাটের নিকট দুধ প্রেরণ করেছিলেন সেটা 1374 খ্রিস্টাব্দে। জাহাঙ্গীরের আমলে মার্জিন চিত্রে যে বাঁশের ছাঁচ তাতে ব্যবহৃত বস্তু হচ্ছে কাগজ দিয়েছিল। যে হিন্দু সাধুকে সমসাময়িক মুসলিম ঐতিহাসিকরা রুহুল উদ্দিন বলে উল্লেখ করছেন তার নাম হচ্ছে প্রাণনাথ। নাথপন্থী যাদের বলা হতো তারা হচ্ছে গোরক্ষনাথের শিষ্যকুল বা ভক্তকুল, যারা হিমাচল প্রদেশ, জম্মু কাশ্মীরের নিচে হিমাচল প্রদেশ বা ওই তৎসন্নিহিত অঞ্চলে শৈব ভক্ত ছিলেন, তাদের নাথপন্থী বলা হতো। তারপর ফাউন্ডেশন অফ দ্য মুসলিম রুল ইন ইন্ডিয়া এর লেখক হচ্ছেন এ বি এম হাবিবুল্লাহ। বিজয়নগরের কৃষি কাঠামোতে মান্য বলতে বোঝায় করমুক্ত যে গ্রাম। ঐতিহাসিক রাষ্ট্র সম্পর্কিত ধারণা এবং সার্বভৌমত্বের তত্ত্ব যিনি উত্থাপন করেছেন তিনি হলেন আবুল ফজল করেছিলেন। পরে বিজাপুর রাজ্যের শাসক যাকে জগৎগুরু বলে ও কিতাবুল নওরস গ্রন্থের লেখক বলেছিলেন তিনি হচ্ছেন দ্বিতীয় ইব্রাহিম আদিল শাহ। মুর্শিদকুলির স্বায়ত্তশাসিত রাষ্ট্রের সময় মুঘল সম্রাট যিনি ছিলেন তিনি হচ্ছেন ফার্সিয়ার। 1717 খ্রিস্টাব্দে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে তিনি একটা ফরমান দান করেছিলেন। তাই মুর্শিদকুলির সময়, মানে যেহেতু মুঘল সম্রাট ফার্সিয়ারের সময় মুর্শিদকুলি ছিলেন বাংলার স্বাধীন এবার স্বায়ত্তশাসিত শাসক, যিনি তর্ক উত্থাপন করেন যে যজমানি হলো গ্রাম সম্পদের মূল ভিত্তি, তিনি হলেন ওয়াইজার। তৃতীয় পানিপথের যুদ্ধের সময় 1761 মারাঠা পেশোয়া ছিলেন বালাজি বাজিরাও। কারণ বলে রাখি 1713 থেকে 20 পর্যন্ত ছিলেন বালাজি বিশ্বনাথ, যিনি ছিলেন পেশোয়া তত্ত্বের জনক। বালাজি বিশ্বনাথ, তার পুত্র প্রথমা বাজিরাও যিনি ছিলেন 20 থেকে 40,
আর সময়কাল 1720 থেকে 1740, আর 1740 থেকে 60 ছিলেন বালাজি বাজিরাও, তার সময় হয়েছিল পানিপথের যুদ্ধ। কেমন? তো বাংলার কোন সুলতান শ্রী চৈতন্যকে গভীর শ্রদ্ধা করতেন? তিনি হলেন হোসেন শাহ। কোন ভারতীয় ঐতিহাসিক আধুনিক ইতিহাস বলেন যে ভারতীয়রা ও বাবর বন্দুকের ব্যবহার জানত? ইকতিদার আলম খান বলে যিনি ঐতিহাসিক। কে বলেন সর্বধর্মের প্রতি শ্রদ্ধাশীল হয়ে আকবর সকল ধর্মকেই অস্বীকার করেছিলেন? কোনো ক্ষেত্রে আমি দেখলাম যে বার্নিয়ে বলেছেন, আবার অনেক জায়গায় দেখাচ্ছে ফাদার মনসারেট। তো আমার সম্ভবত মতটা হচ্ছে ফাদার মনসারেট হওয়ার কথা, কিন্তু দেখা যায় কি ফাদার মনসারেট যদিও মুঘলদের আবার খুবই অনুগত ছিলেন, তো সেই হিসেবে আবার বলা যেতে পারে বার্নিয়েকে। তাই দুটো নিয়ে একটু আমি কনফিউশন আছে, সম্ভবত বার্নিয়ার এবং ফাদার মনসারেটের মধ্যে একজন হবে। তো বার্নিয়ে হওয়াই বাঞ্ছনীয় আর কি। কোন সম্রাটের সময় মনসবদারি প্রথার মন্থস্কেলের সূচনা হয়? শাহজাহানের সময়ে। তারপরে রেমনস্ট্রেনিক্স এর গ্রন্থের লেখক হচ্ছে ফ্রাঞ্চাইজড পেলাট। কেমন? তারপরে কোন স্থানে ব্রিটিশ সরকার পার্লামেন্টে রেগুলেটিং অ্যাক্ট পাস করেন? 1773 খ্রিস্টাব্দে রেগুলেটিং অ্যাক্ট। ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি ছিলেন অ্যানি বেসান্ত। উল্লেখ করে রাখি, যদি ভারতীয় হতেন তাহলে হতেন সরোজিনী নাইডু, যিনি 1925 খ্রিস্টাব্দে হয়েছিলেন, কিন্তু অ্যানি বেসান্ত ছিল 1916 সম্ভবত 16 বা 17-তে। তো ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি হচ্ছে অ্যানি বেসান্ত। তা ভারতের ফেডারেল কোড যে সালে প্রতিষ্ঠিত হয়েছিল সেটি হচ্ছে 1937 সালে বা 1937 খ্রিস্টাব্দে। ভারতীয় পার্লামেন্টের প্রথম স্পিকার ছিলেন জি.ভি. মাভালাঙ্কার। কলকাতায় সুপ্রিম কোর্ট প্রতিষ্ঠিত হয় যে অ্যাক্টের মাধ্যমে, সেটি হচ্ছে 1773 খ্রিস্টাব্দের রেগুলেটিং অ্যাক্ট অনুসারে। কেমন? তারপর 1857 সালে মহাবিদ্রোহের সময় বাহাদুর শাহের সর্বাপেক্ষা বিশ্বস্ত পরামর্শদাতা ছিলেন শাহজাদা বখত খান। কেমন? শাহজাদা বখত খান। তবে ভারতীয় বৈদ্যুতিন ব্যবস্থা যার মস্তিষ্ক প্রসূত ছিলেন তিনি হলেন উইলিয়াম ও সাউঘনেসি। তারপরে জাতীয় কংগ্রেসের যে অধিবেশনে ভারত ছাড়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছিল সেটি হচ্ছে বোম্বে 1942 বোম্বে অধিবেশনেতে। তারপরে এশিয়াটিক সোসাইটি অফ বেঙ্গলের প্রতিষ্ঠা করেছেন স্যার উইলিয়াম জোন্স 1784 খ্রিস্টাব্দে। তারপরে 1929 এর সারদা আইন যার নামে চিহ্নিত তিনি হচ্ছে হরবিলাস সারদা। তিনি এই বাল্যবিবাহ যে আইন সেইটাকে তিনি মেয়েদের বিয়ের বয়স সম্ভবত 13, ছেলেদের 21, মেয়েদের 14 এবং ছেলেদের 21 এই কার্যকরী করিয়েছিলেন 1929 খ্রিস্টাব্দে। যে সালে কাকোরি রেল ষড়যন্ত্র অনুষ্ঠিত হয়েছিল সেটা হচ্ছে 1925 খ্রিস্টাব্দে। কাকোরি ষড়যন্ত্র মামলা, যার সঙ্গে ছিলেন বিসমিল্লাহ, সেই সঙ্গে ভগৎ সিং ও আরও অনেক আমাদের বিপ্লবীরা ছিলেন। কেমন? তারপরে 1956 রাজ্য পুনর্গঠনের মাধ্যমে যে রাজ্যটি গঠিত হয়নি সেটি হচ্ছে মহারাষ্ট্র। বাকিগুলো সবই কিন্তু 1956 খ্রিস্টাব্দে রাজ্য পুনর্গঠনের মাধ্যমে গঠিত হয়েছিল, কিন্তু মহারাষ্ট্র হয়েছিল 1960-এর দশকে। কেমন? মহারাষ্ট্রকে যেহেতু বোম্বাই প্রেসিডেন্সি ছিল, সেই বোম্বাই প্রেসিডেন্সির দুটি ভাষা ছিল, একটা হচ্ছে মারাঠি আর একটা হচ্ছে গুজরাটি। সেই জন্য 1960-এর দশকে এসে মহারাষ্ট্রকে মারাঠা আর মারাঠি ভাষীকে মহারাষ্ট্র আর গুজরাটি ভাষাকে কেন্দ্র করে গুজরাট গড়ে উঠেছিল। তো সেই হিসেবে এটি হচ্ছে মহারাষ্ট্র অবশ্যই হবে। পরিকল্পনা কমিশন হলো সরকারি পরামর্শদাতা, যেটি হচ্ছে অ্যাডভাইসারি বডি। তো এটা নীতি আয়োগ পরবর্তী পর্যায়ে 1916 খ্রিস্টাব্দে নীতি আয়োগের দ্বারা পরিচালিত হচ্ছে। পরিকল্পনা কমিশনটাই 1913-র পর 1916-তে এসে নীতি আয়োগে পরিণত হয়েছিল। হয়েছে। যে ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠা করেছিলেন, অনেকে ভুল বলছেন, তো শিশির কুমার ঘোষ সম্ভবত হবেন 1875 খ্রিস্টাব্দে। তিনি এই ইন্ডিয়ান লীগ প্রতিষ্ঠা করেছিলেন, শিশির কুমার ঘোষ। স্ট্র্যাচি কমিশন যার সাথে সম্পর্কিত সেটা হচ্ছে দুর্ভিক্ষ, ফেমিন বা দুর্ভিক্ষের সময়। নায়ার সার্ভিস সোসাইটি প্রতিষ্ঠা করেছিলেন যিনি এম পদ্মনাভ পিল্লাই, নায়ার সার্ভিস। তারপরে 1795 খ্রিস্টাব্দে খারদার যুদ্ধ যাদের মধ্যে হয়েছিল সেটা হচ্ছে মারাঠা এবং নিজামের মধ্যে। ভেলোরে বিদ্রোহের সময় মাদ্রাজ প্রেসিডেন্সির গভর্নর যিনি ছিলেন লর্ড উইলিয়াম বেন্টিঙ্ক।
কেমন? লর্ড উইলিয়াম বেন্টিং ছিলেন। 1857 সালে মহাবিদ্রোহে নানা সাহেবের মন্ত্রী এবং প্রধান পরামর্শদাতা যিনি ছিলেন তিনি হলেন আজিমুল্লাহ খান। কেমন? এটা আমি একটু ভুল বানান লেখার জন্য কাটতে হয়েছিল, আজিমুল্লাহ খান। তারপর 1925 সালে আত্মসম্মান আন্দোলন শুরু করেছিলেন নাইকার রামস্বামী নাইকার। পরের যে জাতীয়তাবাদী নেতা ভারতকে বর্ণনা করেছেন এ নেশন ইন মেকিং, বিরাট জিনিস, আমার চ্যানেলে এইগুলো কতবার ধরে দেওয়া আছে এবং কে কবে কী প্রতিষ্ঠা করেছিলেন সেগুলো। যে জাতীয়তাবাদী নেতা ভারতকে বর্ণনা করেছেন এ নেশন ইন মেকিং রূপে, সেটা হচ্ছে সুরেন্দ্রনাথ ব্যানার্জি। কোন চার্টার আইন ভারতে খ্রিস্টান মিশনারিদের ভারতে প্রবেশের অনুমতি দিয়েছিল? সেটা হচ্ছে 1813 খ্রিস্টাব্দের চার্টার আইন। 1813 খ্রিস্টাব্দের চার্টার আইন সম্পর্কে একটু বলে রাখি, এখানেতেই 1 লক্ষ টাকা ব্রিটিশ সরকার ভারতীয় শিক্ষা খাতের জন্য ব্যবহার করবে বলে বলা হয়েছিল। এবং চীনেতে যে আফিমের ব্যবসা, সেখানটা শুধুমাত্র ইংরেজরা নয়, তার সঙ্গে আরও অন্যান্য বণিকদের জন্য উন্মুক্ততার নীতি ঘোষণা করার কথা ব্যবহার করেছিলেন। আর আরেকটা যেটা করেছিলেন সেটা হচ্ছে এইটা, যে খ্রিস্টান মিশনারিরা ভারতের প্রবেশে অনুমতি পেয়েছিল, যার ফলে খ্রিস্টান ধর্মের যে পাদ্রী বা মিশনারিরা ছিল তারাই বাংলাকে কেন্দ্র করে সারা ভারতে তাদের মিশনারি প্রতিষ্ঠানগুলো গড়ে তুলেছিলেন। 1813 সালে হবে। কবে গঙ্গাধর তিলক লোকমান্য হিসেবে জনপ্রিয়তা লাভ করেছিলেন? তো দেখো অনেকে লিখেছেন যে তিনি একটি পত্রিকার মধ্য দিয়ে। অ্যাকচুয়ালি তিনি যখন শিবাজি উৎসব এবং গণপতি উৎসবের প্রচলন করেছিলেন তখন পত্রিকা তো দুটো ছিল তার, একটা হচ্ছে মারহাট্টা যেটি ইংরেজি ভাষায়, এবং কেশরী যেটি হচ্ছে মারাঠা ভাষায় কেশরী আর ইংরেজি ভাষায় মারহাট্টা, দুটি পত্রিকার মধ্যে দিয়ে। কিন্তু তিনি লোকমান্য হিসেবে পরিচিতি লাভ করেছিলেন সেটা হচ্ছে শিবাজি এবং গণপতি উৎসব যখন প্রচলন করেছিলেন। তারপরে 84 নম্বর প্রশ্ন, কলকাতা মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল 1835 খ্রিস্টাব্দে উইলিয়াম বেন্টিংয়ের সময়কালে। খাকসার যাদের বলা হতো, যারা খাকি পোশাক পরিহিত আধা সামরিক সংগঠনের সদস্য ছিলেন, তাদের খাকসার বলা হতো। কোন সত্যাগ্রহের প্রেক্ষাপটে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল? অবশ্যই রাওলাট সত্যাগ্রহকে কেন্দ্র করে তারা ওই ভারতের উত্তর পশ্চিম দিকে জালিয়ানওয়ালাবাগ, যেটি পাঞ্জাবের অমৃতসরে অবস্থিত, সেখানে নিরীহ জনতা যখন রাওলাট সত্যাগ্রহ করছিলেন গান্ধীজির দ্বারা অনুপ্রাণিত হয়ে, তখনই তাদের উপরে জালিয়ানওয়ালাবাগের ম্যাসাকার্স বা হত্যাকাণ্ডের লীলাটি চালিয়েছিলেন মাইকেল জেনারেল ডায়ার। এই সম্পর্কে আমার পূর্ববর্তী দেখো ভিডিওগুলোতে তোমরা দেখতে পাবে, এখানে ঘটনাগুলো আমি ব্যাখ্যা করে রেখেছি। কেমন? তারপরে যে মহা গুজরাট আন্দোলনের নেতা ছিলেন তিনি হচ্ছে ইন্দুলাল ইয়াগনিক। কেমন? তো এই ইন্দুলাল ইয়াগনিকের ডাকেতেই আমাদের সর্দার বল্লভভাই প্যাটেল পরবর্তী পর্যায়ে ওখানকে যান এবং গুজরাটে যে আন্দোলনগুলো সেগুলি পরিচালনা করেছিলেন। তাহলে এর উত্তর হলো ইন্দুলাল ইয়াগনিক। মিশ্র অর্থনীতিতে যে দুটি বিষয়ের অবস্থান লক্ষ্য করেছে সেটা হচ্ছে সরকারি এবং বেসরকারি উদ্যোগ থাকতেই হবে। দেশ যখন স্বাধীন হয়েছিল তার পরবর্তী পর্যায়ে যে ভারতের অর্থনীতি একটা সমস্যা দিয়েছিল, সেই সময় মিক্সড ইকোনমিক্সের ব্যবস্থাটাকে সরকার দ্বারা পরিচালিত হয়েছিল, যার ফলে সরকারি এবং বেসরকারি উদ্যোগকে গ্রহণ করা হয়েছিল। ভারতের গভর্নর জেনারেলের অফিস যে আইন দ্বারা তৈরি হয়েছিল, অতি অবশ্যই অনেকে লিখছেন ইন্ডিয়ান রুলস অ্যাক্ট বা ভারতীয় আইন অনুসারে, সে অ্যাকচুয়ালি এটা হচ্ছে 1833 খ্রিস্টাব্দের চার্টার আইন অনুসারে। কেমন? জাতীয়করণের পর ইম্পেরিয়াল ব্যাংকের নাম কী হয়েছিল? এসবিআই, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, যেটি 1955 খ্রিস্টাব্দে এই ইম্পেরিয়াল ব্যাংক থেকে এসবিআই উন্নীত হয়েছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। দ্য আইডিয়া অফ হিস্ট্রি এর লেখক হলেন আর.জি. কলিংউড। তারপরে 92 নম্বর প্রশ্ন, ঐতিহাসিক গবেষণার সাম্প্রতিকতম সংযোজন হলো নথির অধ্যয়ন আর সামরিক ইতিহাস। দেখো আমি ক্লাস 10-এ যখন পড়াতে যাচ্ছি দেখতে পাচ্ছি যে দুটো জিনিসকেই বেশি গুরুত্ব সাম্প্রতিকতম দেওয়া হচ্ছে, যেটা হচ্ছে নথির অধ্যয়ন এবং সামরিক ইতিহাস। তাই দুটোর মধ্যেই আমি দুটোকে 50-50 দিচ্ছি। তো লাস্ট যেটা দেখতে যাব সেটা হচ্ছে নথিপত্র তো সংযোজন হচ্ছে আর কি, তো সেই জন্য আমি এটা কনফিউশনের মধ্যে না রেখে দুটোকেই বলছি, নথির অধ্যয়ন এবং সামরিক ইতিহাস, এই দুটোই বিশেষ গুরুত্বপূর্ণ। তবে সবথেকে বেশি যদি দেওয়া হয় সেটা হচ্ছে সামরিক ইতিহাসটাকে বেশি দেবো আমি। তারপরে নবপ্রস্তর যুগের বিপ্লবের ধারণা দেন গর্ডন ভি চাইল্ড। তারপরে আমেরিকার
সমাজবিজ্ঞানের গ্রন্থ দ্য সোশিওলজিক্যাল ইমাজিনেশন এর লেখক হচ্ছে সি.ডব্লিউ. মিলস। পরে হেরোডোটাসের যে হিস্টোরিয়া বা হিস্টোরিকা, তাতে যতগুলি খণ্ড আছে টোটাল হচ্ছে 9টি খণ্ড। সুমাচিয়েন এর সিচির অন্তর্ভুক্ত নয়, যেটি সেটা হচ্ছে বৌদ্ধ ধর্মের ইতিহাস। সেখানে বিচার, শাসন, আইন, হ্যাঁ, প্রশাসন ব্যবস্থা, রাজ্য পরিচালনা, এই সমস্ত জিনিসগুলোকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে, তাই বৌদ্ধ ধর্মের ইতিহাস সেখানেতে খুব কম রয়েছে, লেখা নেই বললেই চলে। হেনরি ইলিয়ট যে প্রকল্প গ্রহণ করেছিলেন তা হলো প্রাক ঔপনিবেশিক সংস্কৃতির বর্ণনা। পরে কার লেখায় ব্যক্তিগত দলিলের গুরুত্ব বেশি পাওয়া যায় বা জোর দিয়েছিলেন তিনি বেশি, তিনি হলেন ঐতিহাসিক নেইমার। কমিউনিস্ট ম্যানিফেস্টো কবে প্রকাশিত হয়েছিল? দেখো, কমিউনিস্ট ম্যানিফেস্টো এটা হচ্ছে 1848 খ্রিস্টাব্দে হওয়ার কথা। তোমাদের অপশানের মধ্যে যেটা আছে সেটার মধ্যে আমাদেরকে ধরতে গেলে সেটা হচ্ছে 1920 খ্রিস্টাব্দটাই, কিন্তু অ্যাকচুয়ালি উত্তর হচ্ছে 1848 হওয়ার কথা, যেহেতু অপশানে নাই 1920। লাস্ট 100 নম্বর প্রশ্ন, অ্যান ইন্ট্রোডাকশন টু দ্য স্টাডি অফ ইন্ডিয়ান হিস্ট্রি এর লেখক ডি কোসাম্বি, দামোদর ধর্মানন্দ কোসাম্বি। তো ইনি ছিলেন আমাদের উত্তরপ্রদেশের যে বেনারস বিশ্ববিদ্যালয়, সেখানকার তিনি একজন বিখ্যাত অধ্যাপক ছিলেন। তো স্যার দামোদর ধর্মানন্দ গোস্বামী হচ্ছে অ্যান ইন্ট্রোডাকশন টু দ্য স্টাডি অফ ইন্ডিয়ান হিস্ট্রি এর লেখক। তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে। যদি ভিডিওটি দেখে ভালো লাগে তাহলে অতি অবশ্যই লাইক দেবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। আর যারা নতুন দেখছো তারা এই পাশে থাকা যে বেল আইকনটি আছে সেটি ক্লিক করে দিও, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। এবং যদি সাবস্ক্রাইব করো তাহলে তোমরা এর পরবর্তী ভিডিওগুলো দেখতে পাবে বলে আমি মনে করি। এবং তোমরা যারা সেটের জন্য প্রিপারেশন নিচ্ছ, অতি অবশ্যই আমার চ্যানেলতে পুরো পেছনের ভিডিওগুলো যদি দেখো, তোমাদের মোটামুটি প্রায় 80% মানে সুবিধে পাবে বলে আমি মনে করি। কারণ আমি এই প্রশ্ন, বিশেষ করে ডব্লিউবি সেট, ইউপিএসসি, হ্যাঁ, এই সমস্ত জিনিস বা নেটেরও বেশ কিছু তথ্য আমি আপলোড করে দিয়েছি। তো অতি অবশ্যই তোমরা দেখতে থাকো। আর যারা নতুন দেখছো, দেখো তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই আমাকে কমেন্ট করো, হ্যাঁ, আর অতি অবশ্যই সাবস্ক্রাইব করে এগিয়ে রাখো। বাই, আজকে এই পর্যন্ত।